নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার জন্য মানুষ কঠোর পরিশ্রম করে যাচ্ছে, আর যেভাবেই হোক মানুষকে সুস্থ থাকার জন্য এই দুদিক থেকে মানুষ সবসময় চায় যে আমি যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আর আপনারা জানেন, প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি জায়গায় মানুষ যখন এগোয়, দরকার হয় তার শিক্ষা, দরকার হয় তার ব্যবহার, দরকার হয় তার সুস্থতা, দরকার হয় অর্থের এবং কর্মের। এই অর্থ কর্ম সব নিয়ে যখন মানুষ চিন্তায় পরিবেষ্টিত হয়ে পড়ে, তখন তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে যে আমি তো সব দিক থেকে ঠিক আটকে যাচ্ছি কেন। আর এই আটকে যাওয়ার জায়গাটায় সেটা মানুষ বুঝতে পারে না, নিজে থেকে বুঝতে পারে না, এবং তার অবস্থার পরিপ্রেক্ষিতে সে বুঝতে চেষ্টা করে যে নিশ্চয়ই কোনো ভুল পদক্ষেপ আমি ফেলে দিয়েছি। আর সেই ভুল রেকটিফাই করতে গিয়ে তার অনেক সময় নষ্ট হয়। আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রের সময় হচ্ছে মূল কথা, আর সময় হচ্ছে এমন একটা জিনিস যে সময় সব রকম মানুষকে ধরিয়েও দেয় আবার নিয়েও যায়। এই জ্যোতিষশাস্ত্রের মূল কথাই হচ্ছে, আমি সব সময় যেটা সমস্ত প্রোগ্রামে বলি, যে এটা হচ্ছে একটা সময়ের খেলা। কাজেই সেই সময়টাকে ধরে রাখতে হয়। মানুষ যে সময়ে জন্মায় এবং যে ডেটে জন্মায়, সেই জায়গা অনুযায়ী তার ল্যাটিটিউড লঙ্গিটিউড যে প্লেসে জন্মাচ্ছে সেটাকে ধরে একটা চক্র বানানো হয়, এবং সেই চক্রটি 360 ডিগ্রির। এই 360 ডিগ্রির চক্রের মধ্যে প্রত্যেকটা জায়গায় গরম আছে, বর্ষা আছে, শরৎ আছে, হেমন্ত আছে, শীত আছে, বসন্ত আছে। এর মধ্যেই জন্মাতে হবে। এই যে 6টা ঋতুর মধ্যে যে জন্মাচ্ছে, তাহলে 6টা ঋতু প্রত্যেকটা 2 মাস করে চলে, আর সেই 2 মাসের মধ্যে কেউ না কেউ জন্মাচ্ছেই। তাহলে 12টা ঘরকে রবি যখন কমপ্লিট করে ফেলে, তখন সেই জায়গাটায় যে ঘরে গিয়ে তার বসে, সেটাকে আমরা ধরি কি, হ্যাঁ, রবির থেকে একটা বিচার। রবির চতুর্থ, রবির পঞ্চম, রবির ষষ্ঠ, রবির সপ্তম, রবির অষ্টম, রবির নবম, রবির দশম, রবির একাদশ, রবির দ্বাদশ, রবি নিজে। আর রবি মানে সূর্য। সূর্য গ্রহ না, নক্ষত্র। সৌরজগতের সব সূর্যের থেকে সৃষ্টি, সেটাও আমরা জানি। এবং সেই জায়গাটায় সেই সৃষ্টির কারক যদি ধ্বংসাত্মক, ধ্বংসকারক হয়ে ওঠে, তাহলে সেটা নাশ হয়। সেই সৃষ্টিকারক ধ্বংস কোথায় কোথায় হতে পারে, সেই জায়গাটা থেকে আমরা কি বলি, কালপুরুষের চক্রে 10ম স্থান থেকে কর্ম ব্যবহার করা হয়। কর্মের জায়গা, মানুষ কর্ম চায়। প্রাপ্তবয়স্ক হলে, তার শিক্ষা শেষ হলে সে কর্মের দিকে ঝুঁকে, এবং সেই কর্ম তার মন মতো হয় না, আর ভালোর কোনো শেষ নেই। আরো ভালো করতে যায়, করতে গিয়ে যেটা হাতে থাকে সেটাও ছেড়ে চলে যায়। তখন সে কি করবে? এই যে জায়গাটায় আপনি দেখবেন যে সৌরতাপ, সূর্যের যে তাপ, সকালবেলায় সূর্য ওঠে, বিকেল বেলায় অস্ত যায়। সূর্য তো অস্ত যায় না, আমাদের এখানে গেল, অন্য জায়গায় উঠলো, এবং তার তাপও ঠিক সেই রকম একরকম থাকে না। সেই রকম গ্রহগুলো যেভাবে বসে থাকে রাশিচক্রের মধ্যে, তার যে প্রাধান্য মাপ অনুযায়ী তার একরকম ফল দেয় না, এবং একরকম ফল আশাও করা যায় না। যে চতুর্থে থাকলে চতুর্থ সুখ ভাব, তাহলে সারা জীবন চতুর্থে থাকলে তার সারা জীবন সুখে যাবে, তার দুঃখ তার ধারে কাছেও আসবে না। তাহলে যার জন্য চতুর্থ, সপ্তম ঘর, 10ম ঘর, তাহলে সে সুখটা নির্ভর করে তার কর্মের উপরে। সুখ, চতুর্থ ঘর নিম্ন শিক্ষার ঘর। তাহলে সে নিম্ন শিক্ষা যখনই সে কমপ্লিট করে উচ্চ শিক্ষায় পড়বে, সেটা 5 নম্বর ঘর। তাহলে 5 নম্বর ঘরের 7ম ঘর, একাদশ ঘর। তাহলে সেখান থেকে আয় ভাব,
লভ্যাংশ, জীবনের লভ্যাংশ। মানুষই তো, সেই মানুষের লভ্যাংশ কতটা সে আদায় করেছে। দশমের কর্ম থেকে একাদশে আয় কি, একাদশের আয়ের থেকে দ্বাদশে ব্যয় কি, আর এইগুলো সে নির্ভর করে থাকে, তার মধ্যে থাকে তার নেচার লুকিয়ে। ওই যে বললাম 6টা ঋতু, সেই 6 ঋতুর কাজ যখন আস্তে আস্তে মানুষের জন্মানোর সময় দেখতে হয় যে সে বর্ষাকালে জন্মেছে না শরৎকালে জন্মেছে না হেমন্তকালে জন্মেছে না শীতকালে জন্মেছে না বসন্তকালে জন্মেছে না গ্রীষ্মকালে জন্মেছে, এই যে কালের সময়, এই সময় একটা ডেট পড়ে, জন্মের একটা ডেট হয়, মৃত্যুর ডেট ঠিক করা যায় না। কাজে সেই জায়গাটায় সেই তারিখের জন্মের ডেট, মাস, সাল, সময়, জায়গা, এই যে দ্রাঘিমাংশ আর অক্ষাংশর সেই সময় প্ল্যানেটগুলোর আচরণ কিরকম ছিল, কোন জায়গায় ছিল। মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, 12টা রাশি। এই 12টা রাশির কোন জায়গায় আছে? নভাগের 1 ভাগ থেকে নবাংশ চক্র, লগ্নের 10 ডিগ্রিতে দেবকান চক্র, চন্দ্রভাব চক্র, রবিকে দিয়ে ভাবচক্র বানানো যায়। এই যে চক্রগুলো, তারপরে তার চতুর্থাংশ আছে, দশমাংশ আছে, এইখান থেকে বিভিন্নভাবে বিচারগুলো উঠিয়ে নিয়ে আসা হয়। তা যদি বোঝাই, যে যদি বলতে কেন বোঝাই, যে কেন বোঝাই বলুন তো, আমার প্রফেশন এটা, তাই না? বিজ্ঞাপন করতে বসেছি, বোঝাই কেন? বোঝালে তো আপনি শিখে যাবেন, আপনি শিখে যাবেন। এবং শিখলে কিছু হয় না, এটা গুরুমুখী বিদ্যা, আপনি শিখতেই পারেন। স্কুলেও তো সবাই শিখতে যায় মাস্টারের কাছে, সবাই কি এই 40টা ছাত্র কি একই রকম শেখে? নিশ্চয়ই শেখে না। আর মাস্টার একজন শেখায়। এই জন্য বলতে চাই যে আপনি শিখুন, আপনি ঠিকটা জানুন, আপনি ঠিক জানুন। কেননা সমস্ত কিছুই বলতে একটা মায়া থাকে, সেই মায়ার খেলায় পড়ে আপনাকে যদি কেউ বলে যে আপনার এই খারাপ প্রভাবের জন্য আপনি বুঝতে পারছেন না, আপনার তো গুরুচণ্ডাল দোষ হয়ে বসে আছে, আপনার কালসর্প দোষ হয়ে বসে আছে, আপনার মাঙ্গলিক হয়ে বসে আছে, আপনার কালসর্প হয়ে বসে আছেন, আপনার ভালো কি করে হবে? এবার কি হলো? আপনি তো ভয় পেয়ে গেলেন, আপনি তো বোঝেন না। ওই জন্য বোঝাচ্ছি যে আগে বুঝুন, তারপরে আপনি আসুন। আমি তো নিশ্চয়ই কার্ড পাঠাবো না যে কোনো উৎসব বা অনুষ্ঠান হচ্ছে আমি আপনাকে কার্ড পাঠাই, আমি আপনার কাছে আসুন নিমন্ত্রণ করছি, তা তো করছি না। তাহলে সেই জায়গাটায় জেনে বুঝে আসুন যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা নেচারের খেলা চলে, মানুষ বুঝতে পারে না। মানুষ যখন যতই উপরে উঠুক, মাধ্যাকর্ষণের শক্তি কিন্তু নিচের দিকে, নিচে তাকে নামতেই হবে। কাজে সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষের উপরে ওঠার সময় আর খেয়াল থাকে না যে আমি কত উপরে উঠে এসেছি। যখন উপর থেকে সে নিচের দিকে তাকায়, তখন তার ওরে বাবা এত উঁচুতে, তখন কি জন্মায়? অহংকার। এই অহংকার নাশের ফল, বিনাশের কারণ। সেই জায়গাটায় আপনি সবসময় দেখবেন যে মীন লগ্ন, ধরুন মীন লগ্ন কন্যা রাশি, মীন লগ্ন কন্যা রাশি সমসপ্তম, কন্যার সপ্তমে মীন, মীনের সপ্তমে কন্যা, 180 ডিগ্রি। মীন লগ্নের অধিপতি বৃহস্পতি, কন্যা রাশির অধিপতি বুধ। বৃহস্পতি বুধ দুটো ঘরই
মিথুন থেকে ধনু বৃহস্পতি, মিথুন বুধের ঘর, আর কন্যা থেকে মীন বুধ বৃহস্পতি। বুধ বৃহস্পতি সমসপ্তমে থাকে সবসময়, এর 360 ডিগ্রির মধ্যে তারা সমসপ্তমের ঘর আছে। তাহলে কি বলে জ্যোতিষ শাস্ত্রে? বুধ বৃহস্পতি যোগ ছন্ন ছাড়া যোগ। তার মানে আপনার জীবনে আর কিছু হলোই না। যাতে হাত দিচ্ছেন, সোনায় হাত দিলে লোহা হয়ে যাচ্ছে। কাজে সেই জায়গাটায় আপনি চিন্তা করবেন যে বুধ বৃহস্পতি, বুধের তুঙ্গস্থ ঘর কিন্তু কন্যা রাশি, আর বৃহস্পতির নিষ্ক্রিয় ঘর হচ্ছে মীন রাশি। নিষ্ক্রিয় বলেই 180 ডিগ্রি দূরে বুধ সক্রিয় আছে, তুঙ্গস্থ আছে। যত বলবান লোক যদি দুর্বল হয়ে যায়, আর যে দুর্বল ব্যক্তি সেই বলবানের সামনেও গিয়ে মেজাজ দেখিয়ে ফেলে যে এর এখন কিছু করার ক্ষমতা নেই, সেই কারণে সক্রিয় নিষ্ক্রিয় করে রাখা আছে, জ্যোতিষ শাস্ত্রে লেখা আছে। আমি করিনি, শাস্ত্রে লেখা আছে। তাহলে মীন লগ্নের আপনি যদি সেইভাবে আসেন, নবমপতি মঙ্গল, দ্বিতীয়পতি মঙ্গল, তাহলে নবম হচ্ছে ভাগ্যস্থান। সেই নবমপতি মঙ্গল এবং দ্বিতীয়পতি মঙ্গল, এবং তার সপ্তমপতি বুধ, এবং তার মীন থেকে তার যেই জায়গায় চতুর্থপতি বুধ। তাহলে 4th হাউস বুধের ঘর, 7th হাউস বুধের ঘর। এবার মীন লগ্নে আপনার 25, 26, 27 তিনটে নক্ষত্র আছে, আর কন্যা রাশিতে আছে 12, 13, 14 তিনটে নক্ষত্র আছে, রবি, চন্দ্র আর মঙ্গল, আর ওখানে আছে বৃহস্পতি, শনি আর বুধ। এবার দেখবেন যে প্রত্যেকটা, আমি আগেও বলেছি যে 120 করে ভাঙা আছে। 120 বছর অব্দি যে দশা দেওয়া থাকে বিংশোত্তরী দশায়, যে 120 বছর হয়তো অনেকে বেঁচেছেন, রেকর্ডে আছে যে 119 বছরে বা 110 বছরে বা 105 বছরে মারা গেছে। তো মানে কতগুলো দশা সে ভোগ করেছে। তাহলে সেই জায়গাটায় 120 করে 4 ভাগে 360কে ভেঙে দিয়েছে, এবং প্রত্যেক জায়গায় সে বুধকে দিয়ে শেষ করেছে, বুধের নক্ষত্র দিয়ে। 9, 18, 27 এই 3 নক্ষত্রকে দিয়ে শেষ করেছে। তাহলে সেই জায়গায় সেখান থেকে যখন শেষ করে, তাহলে 9 অশ্লেষা, জ্যেষ্ঠা আর রেবতী বুধের নক্ষত্র। তাহলে বুধ লগ্নের চতুর্থ এবং সপ্তম। রবি বসে আছে মকর রাশিতে, শুক্র বসে আছে ধনু রাশিতে, বুধ বসে আছে ধনু রাশিতে। তাহলে লগ্ন থেকে চতুর্থ ঘর হচ্ছে ধনু রাশির ঘর, 4th হাউস। তাহলে লগ্ন থেকে 4th হাউসের ঘর হচ্ছে ধনু রাশির ঘর। তাহলে সেখানে বুধ বসে আছে, সেখানে বুধ শুক্র দুজন বসে আছে। শুক্র বসে আছে 21 নম্বর নক্ষত্রে, বুধ বসে আছে 20 নম্বর নক্ষত্রে, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। বুধ শুক্র বসা, রবি শ্রবণাতে বসা 22 নম্বরে, লগ্নের একাদশে। রবি তৃতীয় লগ্ন, আর রবি থেকে নবমে রাশি কন্যা রাশি। তাহলে রবি থেকে নবমে রাশি এবং তৃতীয় লগ্ন। তাহলে রবি যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশ, দশম ভাবের কারক হয়ে থাকে, তাহলে তৃতীয় যদি লগ্ন রবি থেকে তৃতীয় ভাবে পড়ে যায়, সেই লগ্নের জোর বাড়ে। রবির দীপ্তাংশ 15 ডিগ্রি, চন্দ্রের দীপ্তাংশ 12 ডিগ্রি। তাহলে সেই ডিগ্রিগুলো যখন তার ভাঙতে থাকে এবং সেই ডিগ্রিগুলো যখন তার প্রভাব বিস্তার করে এবং সেখানে লগ্নকে
পরিপুষ্ট বানায়, শক্তি যোগায়। তাহলে লগ্নাধিপতি বৃহস্পতি বসা মিথুন রাশিতে, বৃহস্পতি বসা মিথুন রাশিতে 6 নম্বর নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে। আর এখানে বুধ বসে রয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। তাহলে বৃহস্পতি মিথুন রাশিতে, বুধ বসে আছে ধনু রাশিতে। তাহলে বুধ বৃহস্পতিতে ঘর বিনিময় হয়ে গেল। বুধ বৃহস্পতির ঘরে, বৃহস্পতি বুধের ঘরে। তাহলে রাহুর নক্ষত্রে, আদ্রা নক্ষত্র 6 নম্বর নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র। তাহলে মীন লগ্ন থেকে শুক্রের ঘর 8 নম্বর এবং 3 নম্বর, 8 নম্বর এবং 3 নম্বর। সেখানে বুধ পেয়েছে শুক্রের নক্ষত্রে, রাশি অধিপতি শুক্রের নক্ষত্রে, এবং রাশি থেকে দ্বিতীয় এবং রাশি থেকে নবম শুক্রের ঘর। তাহলে সেই নক্ষত্রে বুধ বসেছে। তাহলে বুধ যদি বসে থাকে সেখান থেকে, তাহলে বুধের সপ্তম দৃষ্টি বৃহস্পতির উপর, বৃহস্পতির সপ্তম দৃষ্টিও বুধের উপর। আর বৃহস্পতি যদি মিথুন রাশিতে থাকে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আসবে তুলা রাশিতে, শুক্রের ঘর। তাহলে লগ্নাধিপতির দৃষ্টি যখন শুক্রের ঘরে লগ্ন থেকে 8 নম্বর ঘরে আসে, এবং লগ্নাধিপতি এবং তার লগ্ন থেকে ধনুর ঘর, আপনি এখান থেকে ধরবেন দ্বাদশ, একাদশ, দশম। তাহলে দশম অধিপতি বৃহস্পতি সে বসে রয়েছে চতুর্থে, এবং চতুর্থে বসে সে পঞ্চম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে, এবং শুক্র বসে রয়েছে তারই ঘরে, বৃহস্পতির ঘরে। তাহলে অষ্টম ঘর নিধন ঘর, অষ্টমের অষ্টম নিধন ঘর, সেই তৃতীয় ঘর। তাহলে ছকটাতে রয়েছে একটা প্রবল ভালো যোগ। খারাপ কি দিয়ে করে দেওয়া যায়? এই ছকটাতে যতক্ষণ বললাম ততক্ষণ ভালো। তাহলে এর নবাংশ একটা থাকবে। লগ্ন কত ডিগ্রি বলিনি, ওটা উজ্জ্ব থাক। রবি 22 নম্বর নক্ষত্রে আছে, নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট বিস্তৃতি থাকায় তার মধ্যে থেকে একটা ভাগে রবি পড়েছে। তাহলে চন্দ্র ওখানে বসে রয়েছে কত নম্বর নক্ষত্রে বলিনি। তাহলে সেই জায়গাটা থেকে সেই নক্ষত্র অধিপতি, সে রবি হোক, চন্দ্রই হোক বা মঙ্গলই হোক, 3টে নক্ষত্র ওখানে আছে কন্যা রাশিতে, 12, 13, 14। তাহলে সেই জায়গাটায় যে নক্ষত্রে বসে রয়েছে, নক্ষত্র অধিপতি ভালো জায়গায় রয়েছে। তাহলে এই পর্যন্ত কিন্তু ভালো। বাকি রইল মঙ্গল, বাকি রইল রাহু কেতু, যে ছায়াগ্রহ, ছেদ বিন্দু দুটো, তারা কোথায় আছে? মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, রাহু বসে আছে কর্কট রাশিতে, কেতু বসে আছে রবির সাথে মকর রাশিতে। তাহলে লগ্ন থেকে পঞ্চম, রবি থেকে সপ্তম, আর চন্দ্র থেকে একাদশ রাহু বসা। তাহলে রাহু ঘড়ির মতো ঘোরে, আর সব গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তাহলে সেখান থেকে যেই রাহু যেখানে বসে রয়েছে, রাহুর সেইখান যে চন্দ্রের ঘরে বসে রয়েছে এবং চন্দ্রের একাদশে বসা। তাহলে সেই রাশি রাহু থেকে, যতই আমরা বলি রাহু খুব খারাপ, রাহু খুব গ্রহ না, রাহুর প্রভাব আছে, যেখানে বসে সেই ঘরের প্রভাব কিছুটা নষ্ট করে। মঙ্গলকে নিয়ে বসে আছে, মঙ্গলের ওটা নিচস্থ ঘর, বলহীন ঘর। এবং 7, 8, 9 কর্কট রাশিতে নক্ষত্র থাকে,
পুনর্বসু পুষ্যা আর অশ্লেষা, তাহলে মঙ্গল যদি সেখানে বসে থাকে এবং অশ্লেষা নক্ষত্রে বসে 9 নম্বর নক্ষত্রে, তাহলে 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হয়। শনি কোথায় বসা? 8 নম্বর নক্ষত্রের যে পুষ্যা নক্ষত্র, 8-এর পরে তো নয়। শনি কোথায় বসা? শনি মেষ রাশিতে বসা। তাহলে মেষ রাশিতে শনি বসা, শনি মেষ রাশিতে বলহীন হয়ে পড়ে, নিচস্থ থাকে। তাহলে রবি শনির ঘরে বসা, মকরের ঘরে। রবি থেকে চতুর্থে শনি, শনি থেকে দশমে মকর, রবি। তাহলে শনি থেকে দশমে যখন শনির ঘরে রবি বসে আর মঙ্গলের ঘরে যখন গিয়ে শনি বসে, তখন শনির দশম দৃষ্টি রবির উপরে আসে। শনির তৃতীয় দৃষ্টি মিথুন রাশিতে আসে। মিথুন রাশিতে বসে আছে বৃহস্পতি। তাহলে শনি বৃহস্পতি যোগ, বৃহস্পতি মঙ্গল দ্বিদ্বাদশ, কর্কট রাশি, মঙ্গল বসা, রাহু বসা, ঠিক তার উপরে বৃহস্পতি বসা। পঞ্চম দৃষ্টি শুক্রের ঘর, নবম দৃষ্টি কুম্ভের ঘর, শনির ঘর, লগ্নের দ্বাদশে। লগ্নপতি লগ্নের দ্বাদশে দৃষ্টি দিয়ে রেখেছে। তাহলে যখন দ্বাদশে দৃষ্টি দেয়, তার মানে কি তার সেই দ্বাদশ দৃষ্টির প্রভাবে সেই শনির কিন্তু কিছুটা বল বৃদ্ধি হয়। কেননা শনি তৃতীয় দৃষ্টিতে বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি ও নবম দৃষ্টিতে শনির ঘর দেখছে। সেই জায়গাটায় সেখান থেকে সে বল যোগ হয়, শক্তি যোগ হয়। আর সেই শক্তির প্রভাবে জাতক বা জাতিকা কি জানতে আসবে? শিক্ষা, কর্ম, বাসস্থান, বিবাহ, পারিবারিক ঝামেলা, এইসবই তো জানতে আসবে। তাহলে সেইগুলো আপনাকে এবার বিচার করে ওখান থেকে তুলতে হবে তার নবাংশ চক্র এবং তার দেকান চক্র এবং তার লগ্নের ডিগ্রি, রবির ডিগ্রি, চন্দ্রের ডিগ্রি, কোন কোন দেকানে গিয়ে কোন কোন ঘরে পড়েছে এবং কোন নক্ষত্রে যে বসে রয়েছে। মঙ্গল কত নম্বর নক্ষত্রে বসে আছে? 9 নম্বর নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি 6 নম্বর নক্ষত্রে, রাহু নক্ষত্রে। বুধ বসে আছে শুক্রের নক্ষত্রে, শুক্র বসে আছে রবির নক্ষত্রে, রবি বসে আছে চন্দ্রের নক্ষত্রে। তাহলে শনি বসে আছে শুক্রের নক্ষত্রে, ভরণী নক্ষত্রে। তাহলে সেই শনি যদি ভরণী শুক্রের নক্ষত্রে থাকে, তাহলে মীন লগ্নের তৃতীয় পতি অষ্টম পতি শুক্রের ঘর। সেই শুক্র বসে আছে দশম স্থানে। তাহলে 8th হাউসের এবং 3rd হাউসের লর্ড 10th হাউসে বসা, 10th হাউসের লর্ড 4th হাউসে বসা। তাহলে 4th হাউসের লর্ড আবার 10th হাউসে বসা। তাহলে নো ডাউট বিচার বার করা যায় যে এই ছকটার মধ্যে দিকে ডেভেলপমেন্ট কতটা আছে এবং কিসের দশা তখন চলছে এবং প্রেজেন্ট পজিশনে গোচর ফল কি আছে। সেই সময়টায় তার যে বাইরে যে প্ল্যানেট গুলো যেগুলো রয়েছে সে কোন কোন জায়গা কভার করে আছে। মীন লগ্নের তো লগ্নাধিপতি বৃহস্পতি, কন্যা রাশির তো রাশি অধিপতি বুধ। তাহলে সেই জায়গাটাগুলো যখন আমরা ধরি, তাহলে শুক্র হচ্ছে সেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলার ঘরে আছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি শুক্রের উপরে আছে। তাহলে একটা ভোগ লালসার ছবি দেখতে পাচ্ছি। ভোগ করতে গেলে আয় করতে হয়, সুখ কেনা যায়, শান্তি কেনা যায় না। কাজেই সেই সুখ কিনতে গেলে কর্ম করতে হয়। তাহলে মীন লগ্নের দশম ঘর বৃহস্পতির ঘর, সে চতুর্থে বসা। তাহলে চতুর্থের নিম্ন শিক্ষা এবং পঞ্চমের চন্দ্র,
পঞ্চমের চন্দ্রের সে শিক্ষা কতখানি ডেভেলপমেন্ট নিয়ে আসবে এবং কতটা তাকে উচ্চশিক্ষিত বানাবে, সেই জায়গাটা থেকে তার বিচার আসবে, দশা অনুযায়ী আসবে। অনেকে এসে জিজ্ঞেস করে মারা যাব কবে। কথাটা কিন্তু বোকার মতো, যে মারা যাব কবে, আমি তো এই আলোচনাগুলো করছি, তাহলে আমি আমাকে জিজ্ঞেস করতে পারি আমি মারা যাব কবে, আমি কবে বড় লোক হব, আমার কবে অনেক অর্থ হবে। মানুষের এগুলো হচ্ছে কৌতূহল। আপনি সুস্থ কিনা, লগ্নভাব তনুভাব, রাশিভাব মন ভাব, রবিভাব আত্মাভাব, আপনি সুস্থ কিনা। আপনি অসুস্থ হলে কর্ম করতে পারবেন না, আপনি অসুস্থ হলে শিক্ষা নিতে পারবেন না। আপনার শরীর যদি কোনো রকম ভাবে বিগড়ে যায়, তাহলে আপনার সমস্ত কিছু জীবনে চলার পথ বিগড়ে যাবে। আপনার লগ্ন থেকে পঞ্চমে মঙ্গল বসে আছে, মঙ্গল যদি বসে তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্রের উপরে আসে, তুলা রাশির উপরে, সপ্তম দৃষ্টি রবির উপরে যায়, অষ্টম দৃষ্টি দ্বাদশে যায়। যখন অষ্টম দৃষ্টি দ্বাদশে যায়, তার মানে কুম্ভ রাশিতে যায়। বৃহস্পতির একটা দৃষ্টি আছে কুম্ভ রাশিতে, মিথুন রাশিতে বসে। তাহলে সেই দিকটা যখন তাকানো যাবে, তাহলে আপনি যা মঙ্গলের দ্বাদশ দৃষ্টি নিয়ে আবার মাঙ্গলিক বিচার করে দেবেন না, কেন বৃহস্পতির দৃষ্টি ওখানে আছে, রবির সাথে কেতু বসে আছে। তার মানে যে রবি যেখানে বসে আছে, রবির দীপ্ত মানে যে সবাই আলোকিত হয়ে রয়েছে, এবং রবি দশম, দশম হচ্ছে আমরা বলি না দশম মানে আকাশ, দশম মানে ঊর্ধ্ব, দশম মানে সবচেয়ে উপরে ওঠা, মানে 1 থেকে 10 অব্দি, 9 অব্দি মঙ্গল, 10 তো আবার শুরু। তাহলে সেই রবির সাথে কেতু, তার মানে সে উপরে জায়গায় যাবে এবং তার পার্সোনালিটি এবং তার গোপনত্ব ভীষণভাবে বিস্তার পাবে। এবং তার রবি যেহেতু কালপুরুষের পঞ্চম ভাবের কারক, পঞ্চম মানে আমাদের শরীরের পেটের জায়গা, তাহলে সেইখানে রবি যে বসে রয়েছে, সেই কেতু গোপন ভাবে কোনো রোগ তৈরি করবে না তো। তাহলে মীন লগ্নের ষষ্ঠ ঘর কিন্তু রবিরই ঘর, রিপু ঘর যেটা, সেই ষষ্ঠপতি কিন্তু একাদশে বসা, মানে লভ্যাংশে বসা। তাহলে সেখান থেকে যে শ্রবণা নক্ষত্রে বসা, পঞ্চম ভাবের নক্ষত্রে বসা, এবং চন্দ্র যেখানে লগ্নে, চন্দ্র যেখানে সপ্তমে বসে রয়েছে, সেই চন্দ্র লগ্নকে দৃষ্টি দিয়ে রেখেছে, বা লগ্ন সেই চন্দ্রকে দেখছে। তাহলে চন্দ্রের 4 নম্বর, 13 নম্বর, 22 নম্বর 3টে নক্ষত্র, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, 3 রাশি নিয়ে থাকে। 3 রাশি নিয়ে যখন থাকে, তাহলে বৃষ রাশি স্থির রাশি, কন্যা রাশি পৃথ্বী রাশি, আবার দ্বিস্বভাব রাশি, আবার বৃষ রাশি স্থির রাশি এবং পৃথ্বী রাশি, মিথুন রাশি বায়ু রাশি, আবার দ্বিস্বভাব রাশি। তাহলে সেইখানে মিথুন রাশিতে বৃহস্পতি বসা, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি কুম্ভ রাশিতে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি ধনু রাশিতে, যেখানে বুধ বৃহস্পতি সমসপ্তমে। লগ্নাধিপতি এবং রাশি অধিপতিকে লগ্নাধিপতি নিজে বেঁধে রেখে দিয়েছে। তাহলে জোর পায় তো, সেই জায়গাটা থেকে তো শক্তি সঞ্চয় করে।
ধরুন আপনার পেটের রোগ আছে, আপনি খাবার দাবারে সচেতন হবেন তো? সবাই যা খায় আপনি হয়তো খাবেন না। বা স্বাস্থ্য সম্বন্ধে যদি সচেতনতা থাকে তাহলে আপনি সেই বাজে খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। সেটা কি শেখায়? বৃহস্পতি শেখায়। বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, চন্দ্র মনোকারক গ্রহ, শুক্র ভোগকারক গ্রহ, রবি সবাইকে আলো দিয়ে রাখে এবং রবি দম্ভকারক গ্রহ, এবং শনি হচ্ছে দুটো পাওয়ার পাশাপাশি, মকর আর কুম্ভ, মীন লগ্নের দ্বাদশ এবং একাদশ, কালপুরুষের দশম এবং একাদশ। তাহলে সেই জায়গাটায় সেই শনির মেষ রাশিতে বসা, তৃতীয় দৃষ্টি মিথুন রাশিতে, সপ্তম দৃষ্টি তুলা রাশিতে এবং দশম দৃষ্টি মকর রাশিতে, নিজের ঘরে রবিকে। তাহলে রবিকে দৃষ্টি দিয়েছে, রবির সমসপ্তমেই শনির ঘর, সিংহ রাশির সপ্তম ঘর, কুম্ভ রাশির ঘর। সিংহ রাশিতে নক্ষত্র 10, 11, 12 আর কুম্ভ রাশিতে 23, 24, 25। মানে মঙ্গল, রাহু আর বৃহস্পতি, আর ওদিকে হচ্ছে কেতু আর শুক্র আর রবি, 3টে নক্ষত্র। তাহলে একটি অগ্নি চিহ্নিত রাশি আর একটি বায়ু চিহ্নিত রাশি। তাহলে সেই জায়গাটায় সেই নক্ষত্রের যেগুলো, নক্ষত্রের অধিপতিগুলো যেখানে যেখানে বসে থাকে সেই অনুযায়ী ফল প্রকাশ করায়, সেখান থেকে সেই ফল লাভ করে। দেখুন, জীবনে লাভ ক্ষতি তো আছে, হাসি কান্না তো আছে, দুঃখ আছে, বেদনা আছে, সমস্ত কিছু আছে। তাহলে সমস্ত কিছুর মধ্যে মানুষ চায় একটু সুন্দরভাবে, আনন্দের সময় খুব সীমিত থাকে আর দুঃখের সময় পার হতে চায় না। শনি এতটাই প্রকট ভাবে মানুষকে দেখায়, যার জন্য শনি একটা ঘরে 2.5 বছর ভোগ করে। যেখানে বুধ করে 18 দিন, শুক্র করে 28 দিন, মঙ্গল করে 45 দিন। তাহলে স্বল্প মেয়াদী ভোগ করা গ্রহ আর দীর্ঘ মেয়াদী ভোগ করা গ্রহ, ভালো খারাপের নিশ্চয়ই বর্ণনা আছে, নিশ্চয়ই ভালো খারাপের বিকাশ আছে। আর বিকাশ যদি থাকে তাহলে প্রকাশও থাকবে। দেখুন, অন্ধকার বলে তো কিছু নেই, আলোর অভাব। আলোর অভাব বলেই অন্ধকার। জীবনও অন্ধকার বলে কিছু নেই। সেখানে নয় শিক্ষার আলো পৌঁছায়নি, নয় কর্মের আলো পৌঁছায়নি, নয় পিতামাতার স্নেহ পৌঁছায়নি, আদর ভালোবাসা পৌঁছায়নি, এবং সেইখানে সে চলতে সাহায্য করায়নি, পিছন থেকে একটা গাইডলাইন দেবার কেউ ছিল না, সেইখান থেকে সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। খারাপ হয়ে কেউ জন্মায় না, সবাই একইভাবে পৃথিবীতে আসে এবং একইভাবে ভালো জন্মায়। অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো খারাপ হয়, আর সেই অবস্থার পরিপ্রেক্ষিতে লগ্ন সাপেক্ষে, রবি সাপেক্ষে, চন্দ্র সাপেক্ষে প্ল্যানেটগুলো যদি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং একাদশেরও প্ল্যানেট যদি এই সব প্ল্যানেটের সাথে গ্রহ যোগাযোগ করে ফেলে তাহলে লভ্যাংশ কমে আসে। ষষ্ঠে রিপুভাবের সাথে যদি যোগাযোগ করে ফেলে তাহলে জীবনের উন্নতি বাধাপ্রাপ্ত হয়। কতবার মানুষ বাধা হতে পারে, সেটাই যখন মানুষ সহ্যের সীমা ছাড়িয়ে যায়
তখন মনে করে আমার দ্বারা বোধহয় কিছু হবে না। সেখান থেকে কি জন্মায়? হতাশা। আর হতাশা থেকে আসে মানুষের অলসতা। সেই অলসতার প্রভাবে সে কাজ করতে পিছিয়ে যায়। যদি তার গ্রহ সন্নিবেশে যদি কোনো ভাবে খারাপ আলোয় রয়েছে বা খারাপ জায়গায় রয়েছে, সেখান থেকে তার ওই যে প্রকাশে রয়েছে সেই প্রকাশ দেওয়ার ক্ষমতা নেই। বিকাশ হয়তো লুকানো আছে, কিন্তু প্রকাশ হচ্ছে না। দেখুন, আকার ইঙ্গিতে কথা বলা মানে মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু আকার ইঙ্গিতে এমন ভাবে কথা বলবে যে আপনাকে বুঝিয়ে দেবে, তাই না? যেমন নাকি প্রত্যেকটা গ্রহের নেচার আলাদা, প্রত্যেকটা রাশির নেচার আলাদা, এবং সেই রাশির নেচার আলাদা আলাদা, গ্রহের নেচার আলাদা আলাদা যদি বসে যায়, তাহলে জীবনটা আলাদা আলাদা ভাবে চলতে থাকে। যেমন অনেক রকম হাসি আছে, বক্র হাসি আছে, মিষ্টি হাসি আছে, অট্ট হাসি আছে, অনেক রকমের হাসি আছে না? দুঃখের হাসি আছে, উল্লাসের হাসি আছে। কিন্তু সারা পৃথিবীতে আনন্দের হাসি আর দুঃখের কান্না একই রকম। এটার মধ্যে কোনো সেই চন্দ্র আর রবির মতো। রবিচন্দ্র যেমন একটি করে ঘর নিয়েছে, রবি সিংহ রাশি আর চন্দ্র কর্কট রাশি, সেরকম সারা পৃথিবীর দুঃখ আর আনন্দের একই রকম প্রকার, এর কোনো প্রকার ভেদ নেই। কিন্তু ভাষার প্রকার ভেদ আছে, বোঝানোর প্রকার ভেদ আছে, জন্মানোর প্রকার ভেদ আছে। কেউ উচ্চ বংশে উচ্চ সোনার, যার জন্মই কোটিতে, সে তো 1 টাকার হিসেব করবে না। আর যার জন্ম ধার করে, সে তো পিতার ঋণে ঋণী। কাজে সেই জায়গাটায় তার সেইখান থেকেই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা জেনারেশন ওয়াইজে আর একটা নিজের জগতের তৈরি করা। এখানেই আসে ব্যবহারের কথা। অনেকে দেখেন না, ব্যবহার খারাপ থাকে, কিন্তু ব্যবহারই কিন্তু যত খারাপ তো আছেই। আরে খারাপ সময় আছে, পকেটে পয়সা না থাকতে পারে, কর্ম না থাকতে পারে, ব্যবহার খারাপ হবে কেন? সেই বৃহস্পতি সেই জায়গাটা থেকে জ্ঞানের আলো বিস্তার করে, শুক্র সুখের আলো বিস্তার করে, ভোগের আলো বিস্তার করে, চন্দ্র মনের আলো বিস্তার করে, রবি দাম্ভিকতা বিচার করে, এবং মঙ্গল ঔদ্ধত্য, এগিয়ে যাওয়া, হবেই, পারবো না কেন, জেদটা দেখায়। সবাই করছে, সেও তো মানুষ, সেও দুটো হাত দিয়ে মাথা দিয়ে করছে, তাহলে আমি পারবো না কেন? ওইখানে মঙ্গলের কারো কথা। এবার আপনি বলবেন মঙ্গল নিচস্থ, মঙ্গল তো কর্কট রাশিতে 9 নম্বর নক্ষত্রে, 9 নম্বর নক্ষত্রের রাশি কিন্তু বুধ, চন্দ্র কিন্তু বুধের ঘরে, সেই বুধ বৃহস্পতি কিন্তু ইন্টারচেঞ্জ আছে, এবং শুক্র এবং রাহু নক্ষত্র দুজনে বসে আছে, বৃহস্পতি 6 নম্বরে আর পূর্বাষাঢ়া নক্ষত্রে। তার বিচারগুলো আনবেন তো একসাথে, দশার বিচারটা আনবেন তো, তবে তো সেই আপনার জীবনের সেই জীবদ্দশায় যে ভোগ করছেন সেই ভোগগুলোকে আনন্দে ফিরিয়ে আনা যাবে। আর সেই আনন্দের মধ্যে যখন আপনার কাছে সেই নিরানন্দ গুলো আসবে, তখন কিন্তু সত্যি আপনি মুষড়ে পড়বেন না, এবং মুষড়ে পড়লে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু খারাপই হবে। এই জায়গাটা থেকে আপনি সবসময় জানবেন আপনি পারবেন, এই জোরটা রাখুন, এবং সেই জায়গাটা থেকে আপনি উঠুন, চেষ্টা করে দেখুন না, আর একবার দেখুন, আপনি পারবেন। মনের জোর বড় জোর। কাজে সেই জায়গাটা থেকে যখন এগোতে থাকবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এগিয়ে চলুন, আপনি নিশ্চয়ই জয় পাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।